আসসালামু আলাইকুম। আমি মুনমুন আক্তার। আমার হাজব্যান্ড লেফটেন্যান্ট কর্নেল শামসুল আজম, শহীদ বিডিআর শহীদ ফ্যামিলি। 25 তারিখে আমরা যখন ভিতরে ছিলাম তখনকার ঘটনাটাই বিশেষ করে মনে পড়ছে, 25-26-এর কথা। সবচেয়ে দুঃখর ব্যাপার হলো উপল 8-এর সি বিল্ডিংয়ে আমরা ছিলাম। সেখানে 8টা ফ্যামিলি বাস করত। আমরা 8টা ফ্যামিলি ছিলাম, ঠিক আছে। ওই বিল্ডিংয়ের 6টা ফ্যামিলি শহীদ হয়েছেন। একটা বিল্ডিংয়ের মধ্যে 6টা ফ্যামিলি, 6 জন অফিসার সেই বিল্ডিংয়ে শহীদ হয়েছেন। যাক, অনেক কথা, হয়তো সবগুলা বলা যাবে না এখানে, কিন্তু এক পর্যায়ে যখন গোলাগুলি হচ্ছিল তখন ভীতু হয়ে ভিতরে বসেছিলাম। আমার হাজব্যান্ডের সঙ্গে একবার কথা হয়েছে, বলেছে এখানে বিডিআরের সৈনিকরা অনেক গণ্ডগোল করছে, তুমি বাচ্চাদেরকে নিয়ে সেভ করো। বলে আবারও ফোন দিয়েছি, বলে বারবার ফোন দিও না, ফোন ধরতে পারে না, বলে বিডিআরের সৈনিকরা অনেক গণ্ডগোল করছে, শুধু তুমি। এরপরে আমি আর তার সাথে ফোনে পাইনি। এক পর্যায়ে কিছুক্ষণ পরে যখন বাইরে অনেক গোলাগুলির আওয়াজ পড়ে, যখন বাইরে দরজা ঠাস ঠাস করে লাথি দিচ্ছিল বুট দিয়ে, তখন দরজাটা খুলতে বাধ্য হলাম। খুলেই বলে যে কই কই, এরকম করে চিৎকার করে উঠল। সেদিন ঘটনাক্রমে আমার বাসায় কিছু গেস্ট ছিল, এবং এই যে গোলাগুলির সময় আমাদের বিল্ডিংয়েরই নিচের 2 অফিসারের ফ্যামিলি, ওই তারা ভাবিরা বাচ্চাদের ম্যাট্রিক পরীক্ষা ছিল, ওদের সাথে ওদের মা চলে গেছিল কিছু, আর বাসায় কিছু ভাবিদের ছেলে মেয়েরা ছিল। ওরা দৌড়ে আমার বাসায় চলে আসছিল, ইভেন ওদের সার্ভেন্ট সহ আমার বাসায় চলে আসছিল, এবং আমার বাসায় অনেক গেস্ট ছিল, আমরা সবাই একসাথে ছিলাম। তারপরে এক পর্যায়ে বাসার কার্নিশ থেকে শুরু করে সব দেখলো। এরপরে আমাদেরকে ওখান থেকে বলল বের হন বলে চিৎকার দিয়ে দিয়ে বের করে নিল। আমি তালা মারতে চাচ্ছিলাম, বলছে না তালা মারা লাগবে না, বাসা খোলা থাক। এই বলে 2টা ভ্যান এসে আমাদেরকে তুলে নিল। কিন্তু সেখানে আমার বাসায় যারা ছিল, গেস্টও ছিল, আরও যারা ছিল, কিছু ইয়ং বয়সী টিনেজের মেয়েরাও ছিল আমার বাসার গেস্ট সহ। আমাকে সেই সৈনিকরা বলল, লাল কাপড় বাঁধা এবং অস্ত্র হাতে, বলল যে আপনি এই ছেলেদের কথা, এদেরকে নিয়ে একটা ভ্যানে ওঠেন, আর এদেরকে আরেকটা ভ্যানে দেন। আমি বললাম যে না, একটা ভ্যানই আমি যাব, এই মেয়েরা আমারই সন্তান, আমি ওদেরকে বুকে নিয়ে যাব, আমি ওদেরকে আলাদা ভ্যানে দেব না। বললো না, এদেরকে আলাদা ভ্যানে দেন। বলছি না, দেব না। জোর করে হলো, বলে এত লোক আটবে না। আমি বলছি না, আটলে বসে থাকবো এখানে। বলে না, এটার মধ্যে উঠেন। জোর করে ওটার মধ্যে আমরা সবাই একটার মধ্যে উঠছি, কিন্তু আমি কোনো সন্তানকে হাতছাড়া করি নাই। পরে আমাদেরকে জোর করে পিলখানার ভিতরে কোয়ার্টার গার্ডে নিয়ে গেল। সেখানেও বলছে এদেরকে আলাদা করে দেন, এরা ডিসিশন নিচ্ছে কে কোনটায় থাকবে। আমি বলছি না, আমার এই মেয়েরা ছেলেরা, আমি যেখানে থাকবো আমি সেখানে থাকবো, আমি একজনকেও কোল ছাড়া করবো না, আমি প্রত্যেককে আমার কোলের মধ্যে রেখে দিব। এবং তাদের সাথে বলে না, এত লোক জায়গা হবে না, আমি বলছি হবে, এত লোকের জায়গা হবে, আমরা খাটের নিচে বসে থাকবো, তাও আমি ওদেরকে কোল ছাড়া করবো না। সত্যি কথা, প্রত্যেকটা মা ছিল না, কিন্তু অনেক বাচ্চাকে আমি বুকের মধ্যে আগলে রেখেছিলাম সেদিন। যাক, সে কথা। তারপরে সেখানে যে তাদের যে রক্তচক্ষু আমাদেরকে নেওয়ার সময় দেখেছি, প্রত্যেকটা সৈনিকের যে বাঘের মতো রক্তচক্ষু লাল করে তারা আমাদেরকে সেই পিকআপ ভ্যানে তুলেছে। তারা আমাদেরকে সেখান থেকে কোয়ার্টার গার্ডের ভিতরে ঢুকিয়েছে, বলছে কোনো টু শব্দ করবেন না, গ্রেনেড হাতে নিয়ে বলছে টু শব্দ করবেন না, কোনো আওয়াজ পাবেন না। ইভেন কোয়ার্টার গার্ড থেকে যখন আমাদের এই বাচ্চারা 2 দিন ছিলাম, টয়লেটে যেতে চাইছে, বলছে যে দেন আমাদের কাছে দেন, আমরা যাবো। বলছি না, প্রত্যেকটা বাচ্চাকে আমি মা হয়ে সেদিন ওদেরকে আমি টয়লেটে নিয়ে গেছি, কিন্তু আমি ওদের সৈনিকদের হাতে ছাড়ি নাই। বলছে আমাদের কাছে দেন, ওরা টয়লেট চিনবে না। আমি বলছি না, চিনবে, আমি টয়লেট কোথায় আমি জিজ্ঞেস করে আমি যাব, কিন্তু আমি কাউকে বুক ছাড়া করি নাই সেদিন। আজকে সত্যি সবার কথা মনে হয় যে কি রক্তচক্ষু আমাদের বাচ্চাগুলো যে কি ভয় পেয়েছিল, আপনাদেরকে হয়তো প্রকাশ করতে পারবো না। যে এত রক্তচক্ষু মনে হয় কোনোদিন ওরা চিন্তাও করে নাই, দেখে নাই। আজকে দেখেছি, আজকে 25 তারিখে আজকে দেখেছি আমরা কিভাবে একটা সৈনিক কিভাবে এত
হিংস্র হতে পারে, এভাবে কথা কোনোদিনও না। যখন বের হয়ে যাই ওই 25 তারিখে, বিশ্বাস করবেন সকালবেলা আমার বাসায় আমার কুক এসেছিল রান্না করতে নাস্তার জন্য। সেই কুককে দেখি মাথায় লাল কাপড় পরে অস্ত্র হাতে নিয়ে সেও জয়ধ্বনি গাচ্ছে সৈনিকদের সাথে। কাজে কতখানি কষ্ট লাগে, যেই লোক 1 ঘন্টা আগে নাস্তা করে আমাদের বাসায় নাস্তা করে চলে গেছে, সেই সৈনিক আজকে আমাদের কাছে। ওখানে আমি কাউকে নিরীহ দেখি নাই, প্রত্যেকটা সৈনিককে, যতজন সৈনিককে দেখেছি প্রত্যেকের হাতে অস্ত্র দেখেছি। হ্যাঁ, আমাদের হাজব্যান্ডকে কারা মেরেছে আমি দেখি নাই, আমি ওখানে সবাইকে বাংলায় কথা বলতে শুনেছি, কোয়ার্টার গার্ডের ভিতরেও বাংলায় কথা বলতে শুনেছি। সায়রা খাতুনরা যখন আসলো তখনও সবাই আমাদের সাথে বাংলায় কথা বলছে, কোনো হিন্দি কথা বা ইংলিশ কথা কোনো কিছু আমরা শুনি নাই। কিন্তু আজকে সত্যি মনে কষ্ট লাগে যে এত কষ্ট করে জীবন দিয়ে যে অফিসারগুলো দেশের জন্য কাজ করেছে, আজকে তারা নিরীহ নির্দোষীভাবে কিভাবে তাদেরকে এভাবে হত্যা করলো। আর আজকে যখন নাকি দেখি যে অনেক মারা, অনেক বাবারা বলছে 16 বছর পরে বাচ্চারা তার বাবাকে, সন্তান তার বাবাকে দেখছে, সৈনিকদের ফ্যামিলি। এখন মাঝে মাঝে মনে হয় যে একটা গল্প শুনেছিলাম যে টাইম মেশিন আছে না, আমার মনে হয় যদি টাইম মেশিনে করে আমার বাচ্চা এবং অন্য বাচ্চা আর বাবারা এসে যদি টাইম মেশিনে করে বলতে পারতো যে বাবা দেখো আমরা চলে এসেছি, তখন আমাদের বাচ্চারাও দেখতো, আপনারাও দেখতেন যে তারা কত খুশি হয়, তাদের মুখের হাসি। আজকে তখন মনে হয় সেই গল্পের টাইম মেশিনের কথা, কিন্তু হয়তো জানি না সেটা হয়তো কোনো দিন সম্ভব হবে না বা কিছু। কিন্তু আমাদের মনে অনেক কষ্ট, আমাদের মধ্যে অনেক অফিসারদের 4 জন ফ্যামিলির বাবা মারা যাওয়ার পরে জন্ম নিয়েছে, বাবা জন্ম। আপনারা এগুলো প্রকাশ করুন, আপনারা এখন বলুন, দেশি সাংবাদিক ভাইরা, বিদেশি সাংবাদিক ভাইরা, আপনারা আসেন, আমাদের কথা শোনেন, আমাদের জন্য বলেন, আপনারা শুধু একতরফাভাবে বলে যেন না। আজকে যখন নাকি আমার হাজব্যান্ডকে যখন পেলাম, যখন নাকি দেখলাম পোস্টমর্টম রিপোর্টে তার ডান পাশের পাঁজরের 5টা হাড্ডি রাইফেলের বাড়ির চোটে ভেঙে ফেলছে, 5টা যার পাঁজরের হাড্ডি রাইফেলের বাড়ির চোটে 5টা হাড্ডি পাঁজরের হাড্ডি ভেঙে ফেলছে এবং মাথার এখান দিয়ে গুলি করে এখান দিয়ে বের হয়ে গেছে। কাজে এসব স্মৃতি তো আপনারা জানেন না। এখন কোন সৈনিক বের হয়ে কি বলছে, তার ফ্যামিলি কি বলছে, হয়তো সেটাই বিশ্বাসযোগ্য, কিন্তু আমাদের কষ্টের কথা জানেন না। আজকে যখন এই পোস্টমেড রিপোর্ট দেখি আমরা, আমাদের সন্তানরা, আমি বাসায় এটা লুকিয়ে রেখেছি, আর আমার সন্তানদের সামনে এই পোস্টমর্টম রিপোর্টটা বের করতে চাই না, যে ওদেরকে বারবার ওরা জানে। আমার ছোট ছেলে একটা গেঞ্জি আমাদের এক কাপড়ে বের করে টেনে নিয়ে গেছিল, কিচ্ছু নিতে হবে না, একটা গেঞ্জি রেখে দিছে, বলে মা এই গেঞ্জিটা সারাদিন জীবন তুলে রাখবা, এটা যেন হারায় না। এটা পরে আমরা ওই দিন সৈনিকরা আমাদেরকে টেনে হেঁচড়ে বের করে নিয়েছিল, তখন সে 7 বছরের ছোট বাচ্চা। তা সেই স্মৃতি আসলে ভোলার মতো না, সেই স্মৃতি ভোলার মতো না, যে মনের ভিতরে যে কষ্ট, যে দুঃখ, যে বেদনা নিয়ে আমরা বেঁচে আছি, আমরা কত সুখে আছি। আজকে যদি যখন দেখি যে জেল থেকে সব সৈনিকরা বের হচ্ছে সুন্দর স্বাস্থ্য নিয়ে, আজকে আমাদের হাজব্যান্ডের যদি ওই যদি আসতো, আমরাও বলতাম আমাদের কিচ্ছু লাগবে না, টাইম মেশিনে করে আমাদের হাজব্যান্ডদের এনে দেন, আমার সন্তানের বাবাদেরকে এনে দেন, প্রতিদানে আমরা সব কিছু দিয়ে দিব, তবু আমাদের সন্তানদের বাবাকে এনে দেন, আমরা চাই না কোনো কিছু, আমরা চাই না কোনো কিছু। আপনাদের কাছে অনুরোধ, আপনারা জেনে কথা বলুন, আমাদের বুকের দুঃখ বুঝতে চান। বুকে যদি একটা অফিসারকে যখন রাইফেলের বাট দিয়ে বাজরের 5টা হাড্ডি ভেঙে দিছে, তখন তার কেমন লেগেছে, তার কপালে ডান পাশের গুলি করে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে, তখন তার কেমন লেগেছে আমি দেখি নাই, কিন্তু আমি রিপোর্ট দেখেছি। কিন্তু আজকে যে সন্তানকে ছোট নিয়ে মানুষ করে এতটুকু বুকে করে নিয়ে আসছি, ওদেরকে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা ভালো থাকি, এবং আপনারা সবাই সত্যের পথে আসেন, সত্যের কথা বলেন। দেশি সাংবাদিক ভাইরা এবং বিদেশি সাংবাদিক ভাইরা, আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা সত্যের পথে আসেন, ন্যায়ের পথে আসেন, আপনারা আমাদের কথা শুনুন। ধন্যবাদ আপনাদেরকে, আমি আর আসলে আর কথা বলতে পারছি না।